জিয়াটুতে থানা আছে, ছোট্ট থানা, একজন মাত্র গ্রামরক্ষী। আশেপাশের 4 জায়গার দায়িত্বে রয়েছে সে। ফলে নিজেকে আমেরিকার প্রেসিডেন্ট না ভাবলেও বেশ দামি লোক মনে করে। শেরিফ হলে কি করতো কে জানে। গ্রামরক্ষী সাহেবের বাড়িটাই হচ্ছে থানা। আরামে বসে ডিনার খাচ্ছে, এই সময় এসে হানা দিল অভিযাত্রীরা। লোভনীয় সসেজ আর তাজা কাটা পেঁয়াজগুলোর দিকে তাকিয়ে উঠে এলো সে বিরক্ত হয়ে। কি চায়? কম বয়সীদের দু চোখে দেখতে পারে না লোকটা। তার মতে সব ছেলে মেয়েই বিচ্ছু, গোলমাল পাকানোর ওস্তাদ। কিশোর বয়সীগুলো বেশি ইবলিশ। অদ্ভুত কতগুলো ঘটনা ঘটেছে স্যার, ভদ্রভাবে বলল কিশোর। ভাবলাম শেরিফকে জানানো দরকার। আপনি কি শেরিফ? হ্যাঁ, হ্যাঁ, না না, কি কি বলবে বলো, জলদি বলো। গত রাতে একজন কয়েদি পালিয়েছিল আপনার। মরেছে বলে উঠল লোকটা। তুমি তুমিও দেখেছো বলতে এসেছো? কতজন যে এলো, সবাই নাকি দেখেছে। একজন লোক একসঙ্গে এতগুলো জায়গায় যায় কি করে ঈশ্বরই জানে। আমি না, শান্ত রইল কিশোর। আমার এই বন্ধু গত রাতে সত্যিই দেখেছে। একটা মেসেজ নিয়ে এসেছিল লোকটা। তাই নাকি? তরল কণ্ঠে বলল গ্রামরক্ষী। তোমার বন্ধু তো তাহলে আর এক কাটি বাড়া, শুধু দেখেই নি, মেসেজও পেয়েছে। তা মেসেজটা কি? স্বর্গে যাওয়ার ঠিকানা? অনেক কষ্টে কণ্ঠটা স্বাভাবিক রেখে বলল মুসা। 2 ট্রিজ, ব্ল্যাক ওয়াটার, ওয়াটার মেয়ার, টিক্সি নোজ। বাহ, বেশ ভালো ছন্দ তো। ব্যঙ্গ করল গ্রামরক্ষী। টিক্সিও জানে? তাহলে টিক্সিকে গিয়ে বলো কি কি জানে এটা এসে আমাকে বলে যেতে। তোমাদের আর এক বন্ধু সে না? না, তাকে চিনি না। অপমানিত বোধ করছে মুসা। কড়া জবাব এসে যাচ্ছিল মুখে, কোনো মতে সামলালো। আমার জানারও কথা নয়, যদি না লোকটা এসে বলতো। আমি ভাবলাম বুঝতে পারে এমন কাউকে জানিয়ে যাই। এই যে এই কাগজটা দিয়েছিল। ছেঁড়া পাতাটা হাতে নিয়ে দুর্বোধ্য আঁকিবুকির দিকে চেয়ে বাঁকা হাসলো গ্রামরক্ষী। আরে, আবার কাগজও দিয়েছে? কি লেখা? আমি কি জানি, হাতল টালো মোসা। আর সহ্য করতে পারছে না সে। সেজন্যই তো আপনার কাছে নিয়ে এসেছি, কয়েদি ধরতে আপনার সুবিধা হবে ভেবে। কয়েদি ধরবো? কুটিল হাসি ফুটলো লোকটার মুখে। এত কিছু জানো আর আসল কথাটা জানো না? কয়েদি বেটা ধরা পড়েছে ঘন্টা 4 আগে। রোডার গাড়ি চুরি করে নিয়ে পালাচ্ছিল। এতক্ষণে জেলে ঢোকানো হয়েছে আবার। কণ্ঠস্বর পাল্টে গেল তার। হাসি হাসি ভাবটা উধাও হয়েছে চেহারা থেকে। আর শোনো, ছেলে ছোকরাদের ডেপমি আমি সইতে পারি না। আর কখনো ডেপমি করছি না স্যার। কালো হয়ে গেছে কিশোরের মুখ। সত্যি মিথ্যে বোঝার ক্ষমতা নেই। চোর ধরেন কি করে আপনারা? রাগে গোলাপি হয়ে গেল গ্রামরক্ষীর গাল। কয়েক মুহূর্ত কথা বলতে পারল না। তার মুখের ওপর এভাবে আর কখনো বলেনি কেউ। দেখো খোকা, আমি খোকা নই, বয়স আর একটু বেশি। চড়ি মেরে বসবে যেন গ্রামরক্ষী, এত রেগে গেল। পকেট থেকে একটা কার্ড বের করে লোকটার প্রায় নাকের নিচে ঠেলে দিল কিশোর। নিন, এটা পড়লেই অনেক কিছু পরিষ্কার হয়ে যাবে। নিচের সই আর সিল দেখেই চেহারা অন্যরকম হয়ে গেল গ্রামরক্ষীর। সামলে নিল নিজেকে। কাগজটা নিয়ে পড়ল। লেখা আছে, এই কার্ডের বাহক ভলান্টিয়ার জুনিয়র, রকি বিচ পুলিশকে সহায়তা করছে। একে সাহায্য করা মানে পক্ষান্তরে পুলিশকেই সাহায্য করা। ইয়ান ফ্লেচার, চিফ অফ পুলিশ, লস অ্যাঞ্জেলেস। মুখ কালো করে কার্ডটা ফিরিয়ে দিয়ে বলল গ্রামরক্ষী। তা এখন কি করতে হবে আমাকে? রিপোর্ট লিখে দিতে হবে? সেটা আপনার ইচ্ছে, ঝাল ঝাড়ল কিশোর। ঠিক আছে, লিখে দিচ্ছি। পকেট থেকে নোটবই বের করলো গ্রামরক্ষী। নিতান্ত অনিচ্ছা সত্ত্বেই। তবে হুঁশিয়ার করে দিচ্ছি আমি, এটা তোমাদের রকি বিচ নয়। এখানকার চোর ছাচররা অন্যরকম, গলা কাটা ডাকাত। ওদের সঙ্গে গোলমাল করতে গেলে বিপদে পড়বে। সেই ভয়েই বুঝি কেঁচো হয়ে থাকো তুমি বেটা? বলার খুব ইচ্ছে হলো কিশোরের। বলল, সেটা দেখা যাবে। দিন, আমাদের কাগজটা দিন। কয়েকজন কিশোরের কাছে হেরে গিয়ে মেজাজ খিচড়ে গেছে গ্রামরক্ষীর। কি ভাবলো কে জানে। 2 টানে ফড়াত ফড়াত করে 4 টুকরো করে ফেললো মেসেজটা, ফেলে দিল মাটিতে। বলল, রিপোর্ট লেখা দরকার, লিখে নিয়েছি, কিন্তু বাজে কাগজ ছেঁড়ার জন্যে কুচটাও করতে পারবে না কেউ আমার, বলে নাক দিয়ে বিচিত্র শব্দ করে কটমাট করে চলে গেল সে ঘরের দিকে। আস্ত ইতর।
লোকটা শুনলো কি না কেয়ারই করলো না জিনা। এমন করলে কেন? না, লোকটাকেও দোষ দিতে পারি না। কাগজের টুকরোগুলো কুড়িয়ে নিচ্ছে মুসা। সেদিকে চেয়ে বলল কিশোর, যা একখান গল্প এসে বলেছি আমরা, বিশ্বাস করবে কি? ওর জায়গায় আমি হলেও করতে চাইতাম না। এদিকের গায়ের লোক এমনিতেই বানিয়ে বানিয়ে কথা বলার ওস্তাদ। তবে একটা সুখবর দিয়েছে, রবিন বলল। কয়েদি ধরা পড়েছে। ডাকাতটা ছাড়া থাকলে বনবাদরে ঘুরে শান্তি পেতাম না, মন খচখচ করত। ভাবতে হবে বুঝলে, কিশোর বলল। তবে আগে খাবার ব্যবস্থা করা দরকার। গ্রামরক্ষীর বাড়ির কাছ থেকে সরে এলো ওরা। ছোট একটা মেয়েকে দেখে জিজ্ঞেস করলো, এমন কোনো ফার্ম হাউস আছে কিনা যেখানে খাবার কেনা যায়? ওই তো পাহাড়ের মাথায় একটা। হাত তুলে দেখালো মেয়েটা, আমার দাদুর বাড়ি। দাদি খুব ভালো, গিয়ে চাইলেই পাবে। থ্যাঙ্কস, বলল কিশোর। ঘুরে ঘুরে পাহাড়ের উপর উঠে গেছে পথ। বাড়ির কাছাকাছি হতেই কুকুরের ঘেউ ঘেউ শোনা গেল। সঙ্গে সঙ্গে পিঠের রোম খাড়া হয়ে গেল রাফিয়ানের। চাপা গো গো করে উঠল। চুপ রাফি, মাথায় আলতো চাপড় দিল জিনা। খাবারের জন্য এসেছি এখানে, ওদের সঙ্গে কোনো গোলমাল করবি না। বুঝলো রাফিয়ান। রোম স্বাভাবিক হয়ে গেল আবার। গো গো বন্ধ। রেগে ওঠা কুকুর দুটোর দিকে বন্ধুসুলভ চাহনি দিয়ে তার ফোলা লেজটা ঢুকিয়ে নিল দুই পায়ের ফাঁকে। এই কি চাও? ডেকে জিজ্ঞেস করলো একজন লোক। খাবার, চেঁচিয়ে জবাব দিল কিশোর। ছোট একটা মেয়েকে জিজ্ঞেস করেছিলাম, সে বলল এখানে পাওয়া যাবে। দাঁড়াও, মাকে জিজ্ঞেস করি, বলে বাড়ির দিকে চেয়ে ডাকলো লোকটা। মা, মা। সাংঘাতিক মোটা এক মহিলা বেরিয়ে এলেন। চঞ্চল চোখ, আপেলের মতো টুকটুকে গাল। খাবার চাই, ছেলেদের দেখিয়ে বলল লোকটা। এসো, ডাকলেন মহিলা। এই চুপ, নিজেদের কুকুরগুলোকে ধমক দিলেন। দেখতে দেখতে কুকুর দুটোর সঙ্গে বন্ধুত্ব করে ফেললো রাফিয়ান। ছোটাছুটি খেলা শুরু করলো। বেশ ভালো খাবার, পেট ভরে খেলো অভিযাত্রীরা। রাফিয়ান তো এত বেশি গিলেছে নড়তে পারছে না, খালি হাঁসফাঁস করছে। ওরা খাবার টেবিলে থাকতেই সেই ছোট মেয়েটা এসে ঢুকলো। হাই, হাসলো সে। বলেছিলাম না আমার দাদি খুব ভালো। আমি নিনা, তোমরা? একে একে নাম বলল কিশোর। তারপর বলল, ছুটিতে ঘুরতে এসেছি। খুব চমৎকার কিন্তু তোমাদের অঞ্চলটা। কয়েক জায়গায় তো ঘুরলাম, বেশ ভালো লাগলো। আচ্ছা, এই টু ট্রিজটা কোথায় বলতে পারো? মাথা নাড়লো মেয়েটা। আমি জানি না, দাঁড়াও দাদিকে জিজ্ঞেস করি। দাদি? দরজায় উকি দিলেন মহিলা। কি? টু ট্রিজ? খুব সুন্দর জায়গা। এখন অবশ্য নষ্ট হয়ে গেছে। একটা হ্রদের ধারে, জলা জায়গা। হ্রদটার নাম যে কি? বি ব্ল্যাক ওয়াটার? কিশোর বলল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ব্ল্যাক ওয়াটার। ওখানে যাচ্ছ নাকি? খুব সাবধান, আশেপাশে জঙ্গল, জলা। আর কিছু লাগবে তোমাদের? আরে বাপরে, আরো? না না, হাসলো কিশোর। পেট নিয়ে নড়তে পারছি না, খুব ভালো রেঁধেছেন। বিলটা দিয়ে দেন একটু, আমাদের এখন যেতে হবে। বিল আনতে চলে গেলেন মহিলা। নিচু গলায় জিজ্ঞেস করলো মুসা, কোথায় যেতে হবে? ব্ল্যাক ওয়াটার? হ্যাঁ না কিছুই বলল না কিশোর। নিচের ছোটে চিমটি কাটতে কাটতে আলমনে বলল শুধু, কালো পানি। ফার্ম হাউস থেকে বেরিয়ে বলল কিশোর, টু ট্রিজ কত দূরে সেটা আগে জানা দরকার। সম্ভব হলে আজই যাব, নইলে কাল। বেলা এখনো আছে। কত দূরে সেটা কি করে জানছি? হ্যাঁ, বলল মুসা। ম্যাপ দেখে বোঝা যাবে? যদি ম্যাপ থাকে, থাকার তো কথা। হ্রদ যখন। উপত্যকায় নেমে এলো আবার ওরা। রাস্তা থেকে দূরে নির্জন একটা জায়গা দেখে এসে বসলো। ম্যাপ বের করে বিছালো কিশোর। চারজনেই ঝুঁকে এলো ওটার উপর। সবার আগে রবিনের চোখে পড়ল। ম্যাপের এক জায়গায় আঙুলের খোঁচা দিয়ে বলল, এই যে ব্ল্যাক ওয়াটার। কিন্তু টু ট্রিজ তো দেখছি না। ধ্বংস হয়ে গেলে সেটা আর ম্যাপে দেখানো হয় না, যদি কোনো বিশেষ জায়গা না হয়। যাক, ব্ল্যাক ওয়াটার তো পাওয়া গেল। তো কি বলো, আজকে যাবে? কত দূরে বুঝতে পারছি না। এক কাজ করলে পারি, জিনা প্রস্তাব দিল। পোস্ট অফিসে গিয়ে খোঁজ নিলে পারি, ডাকপিয়নের কাছে। সব জায়গায়ও চিঠি বিলি করে, কোথায় কি আছে সেই সবচেয়ে ভালো বলতে পারবে। সবাই একমত হলো। সহজেই খুঁজে বের করা গেল পোস্ট অফিস। গায়ের একটা দোকানের এক অংশে অফিস। দোকানদারি একাধারে পোস্টমাস্টার থেকে পোস্টম্যান।
বৃদ্ধ এক লোক নাকের চশমার উপর দিয়ে তাকালেন ছেলেদের দিকে। ব্ল্যাক ওয়াটার, বললেন তিনি। ওখানে যেতে চাও কেন? সুন্দর জায়গা ছিল এককালে, কিন্তু এখন তো নষ্ট হয়ে গেছে। কি হয়েছিল জিজ্ঞেস করলো কিশোর। পুড়ে গেছে। মালিক তখন ওখানে ছিল না, শুধু দুজন চাকর ছিল। এক রাতে হঠাৎ জ্বলে উঠল বাড়িটা। কেন কেউ বলতে পারে না। পুড়ে ছাই হয়ে গেছে। দমকল যেতে পারেনি, পথ নেই। কোনো মতে ঘোড়া ছোট গাড়ি টাড়ি যায়। আর ঠিক করা হয়নি না? না, মাথা নাড়লেন বৃদ্ধ। বাকি যা ছিল ওভাবেই পড়ে থাকলো। এখন ওটা দাঁড়কাক, পেঁচা আর বুনো জানোয়ারের আড্ডা। অদ্ভুত জায়গা। ভূতের আগুন নাকি দেখা যায়। গিয়েছিলাম একদিন দেখতে। আগুন দেখিনি, তবে হ্রদের কালো পানি দেখেছি। যে রেখেছে একেবারে ঠিক নাম রেখেছে। কতদূর যেতে কতক্ষণ লাগবে জিজ্ঞেস করলো জিনা। ওরকম একটা জায়গায় কেন যেতে চাও তোমরা? হ্রদের পানিতে গোসল করতে? পারবে না, পারবে না। নামলে জমে যাবে, ভীষণ ঠান্ডা। না, আমার বর্ণনা শুনে খুব কৌতূহল হচ্ছে, বুঝিয়ে বলল কিশোর। কোন দিক দিয়ে যেতে হয়? এভাবে তো বলা যাবে না। ম্যাপ ট্যাপ থাকলে দেখে হয়তো। আছে তোমাদের কাছে? ম্যাপ ছড়িয়ে বিছালো কিশোর। কলম দিয়ে এক জায়গায় দাগ দিলেন বৃদ্ধ। একটা লাইন আঁকলেন। এখান থেকে শুরু করবে। এখানে একটা ক্রস দিলেন। জায়গাটা হুঁশিয়ার, ভয়ানক জলা। এক পা এদিক কি ওদিক ফেলেছ, হঠাৎ দেখবে হাঁটু পর্যন্ত ডুবে গেছো পাকে। তবে হ্যাঁ, প্রকৃতি দেখতে পারবে, খুব সুন্দর। হরিণও আছে, ভালো লাগবে তোমাদের। থ্যাংক ইউ স্যার। ম্যাপটা বের করে নিতে নিতে বলল কিশোর। যেতে কত সময় লাগবে? এই ঘন্টা দুয়েক। আজকে আর চেষ্টা করো না, বোধহয় সময় পাবে না। অন্ধকারে ও পথে যাওয়া, মরে যাবে পুরো। হ্যাঁ না কিছুই বলল না কিশোর। আবার ধন্যবাদ দিয়ে বলল, আপনার দোকানে ক্যাম্পিং এর জিনিসপত্র পাওয়া যাবে? দিনটা তো ভারী সুন্দর গেল, রাতটাও বোধহয় ভালোই যাবে। গোটা 2 শতরঞ্জি আর কয়েকটা কম্বল ভাড়া নিতে চাই। অবাক হয়ে গেছে অন্য 3জন। কিশোর কি করতে চাইছে বুঝতে পারছে না। হঠাৎ বাইরে রাত কাটানোর মতলব কেন? উঠে গিয়ে তাক থেকে রবারের বড় 2টো শতরঞ্জি নামিয়ে দিলেন বৃদ্ধ, আর 4টে পুরনো কম্বল। নাও, কিন্তু এই অক্টোবরে ক্যাম্পিং করবে? ঠান্ডায় না মরো আবার। মরবো না, বৃদ্ধকে কথা দিল কিশোর। 4 জনে মিলে জিনিসপত্রগুলো গুছিয়ে নিয়ে বেরিয়ে এলো দোকান থেকে। বাইরে বেরিয়ে জিজ্ঞেস করলো মুসা, কিশোর কি করবে? এই একটু খোঁজাখুঁজি করবো আর কি, বলল কিশোর। একটা রহস্য যখন পাওয়া গেছে। কিন্তু আমরা তো এসেছি ছুটি কাটাতে। তাই তো কাটাচ্ছি। রহস্যটা পেয়ে যাওয়ায় আরো সময় ভালো কাটবে। কিশোর পাশার এহেন যুক্তির পর আর কিছু বলে লাভ নেই, বুঝে চুপ হয়ে গেল মুসা। অন্য 2জন কিছু বললই না। তর্ক করার স্বভাব নয় রবিনের, আর অ্যাডভেঞ্চার জমে ওঠাই মজাই পাচ্ছে জিনা। সে জিজ্ঞেস করলো, তোমার কি মনে হয় টু ট্রিজে কিছু ঘটতে যাচ্ছে? এখনই বলা যাচ্ছে না, গিয়ে দেখি আগে। খাবার কিনে নিয়ে যাব। এখন রওনা দিলে পৌঁছে যাব অন্ধকারের আগেই। ওখানে কোথাও না কোথাও ক্যাম্প করার জায়গা নিশ্চয়ই মিলবে। সকালে দেখব কোথায় কি আছে। শুনতে তো ভালোই লাগছে। কুকুরটার দিকে ফিরল জিনা। কি বলিস রাফি? হৌ, সমজদারের ভঙ্গিতে লেজ নেড়ে সায় দিল রাফিয়ান। যাচ্ছি তো, বলল মুসা, কিন্তু ধরো গিয়ে কিছু পেলাম না, তাহলে? এই রহস্য টহস্যের কথা? আমার ধারণা পাবই। যদি না পাই ক্ষতি কি? ঘুরতেই তো বেরিয়েছি আমরা, নাকি? পিকনিকের জন্য ব্ল্যাক ওয়াটারের মতো জায়গা এখানে আর কটা আছে বলো? রুটি, মাখন, টিনে ভরা মাংস, বিশাল একটা ফ্রুট কেক কিনে নিল কিশোর। কিছু চকলেট আর বিস্কুটও নিল। মালপত্রের বোঝার জন্য দ্রুত হাঁটা যাচ্ছে না, তবে অতটা তাড়াহুড়োও নেই ওদের। আধার নামার আগে গিয়ে পৌঁছতে পারলেই হলো। দেখতে দেখতে চলেছে। পাহাড়ের চড়াই উতরাই, সমতল তৃণভূমি, হালকা জঙ্গল, সবকিছু মিলিয়ে এক অপরূপ দৃশ্য। দূরে একদল বুনো ঘোড়া চড়ছে। কয়েকটা চিতল হরিণের মুখোমুখি হলো অভিযাত্রীরা। ক্ষণিকের জন্যে থমকে গেল হরিণগুলো। পরক্ষণেই ঘুরে দিয়ে ছুট। আগে আগে চলেছে কিশোর, খুব সতর্ক। বৃদ্ধ পোস্টম্যানের হুঁশিয়ারিকে গুরুত্ব দিয়ে চলেছে সারাক্ষণ। বারবার ম্যাপ দেখে শিওর হয়ে নিচ্ছে ঠিক পথেই রয়েছে কিনা। পাটে বসছে টকটকে লাল সূর্য। ডুবে গেলেই ধড়াস করে নামবে অন্ধকার।
এখানকার নিয়মই এই। তবে ভরসা আকাশ পরিষ্কার, আর শরতের আকাশে তারাও হয় খুব উজ্জ্বল। তারার আলোয় পথ দেখে চলা যাবে। তবু তাড়াহুড়ো করলো ওরা। দিনের আলো থাকতে থাকতেই পৌঁছে যেতে পারলে ভালো। দুর্গম পথে অযথা ঝুঁকি নিয়ে আর কোনো মানে হয় না। ছোট একটা সমভূমি পেরিয়ে সামনে দেখালো কিশোর। জঙ্গল, বোধহয় ওটাই। রথ কোথায়? বলল রবিন। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে আছে, কালো। কি করে যেন বুঝে গেছে রাফিয়ান, গন্তব্যে এসে গেছে। লেজ তুলে সোজা সেদিকে দিল দৌড়। দিকেও ফেরানো গেল না। তার কাণ্ড দেখে সবাই হেসে অস্থির। আঁকাবাঁকা পথটা গিয়ে মিশেছে আরেকটা সরু পথের সঙ্গে। তাতে ঘোড়ার গাড়ির চাকার গভীর খাদ। দুধারের ঘন আগাছা পথের উপরও তাদের রাজ্য বিস্তৃত করে নিয়েছে। জঙ্গলে ঢুকলো ওরা। বন কেটে এককালে করা হয়েছিল পথটা। মানুষের অযত্ন অবহেলায় বন আবার তার পুরনো সত্ত্ব দখল করে নিচ্ছে। আমি আসছি, ঘোষণা দিয়ে দিয়েছে অন্ধকার। ঠিক এমন সময়ে হঠাৎ করেই টুটিজের ধ্বংসাবশেষের উপর এসে যেন হুমড়ি খেয়ে পড়ল অভিযাত্রীরা। কালো, নির্জন, নিঃসঙ্গ পোড়া ধ্বংসস্তূপ। ভাঙা দু একটা ঘর এখনো দাঁড়িয়ে রয়েছে। জানালার পাল্লা আছে, কাঁচ নেই। ছাদের কিছু কড়িবর্গা আছে, কিন্তু ছাদ নেই। মানুষের সাড়া পেয়ে তীক্ষ্ণ চিৎকার করে উড়ে গেল দুটো দোয়েল। বাড়িটা কালো হ্রদের ঠিক পাড়েই। নিথর নিস্তব্ধ পানি, সামান্যতম ঢেউ নেই। যেন কালো জমাট বরফ। না না, কালো বিশাল এক আয়না। মোটেও ভাল লাগছে না আমার। নাকমুখ কোচকালো মোসা। কেন যে এলাম মরতে? কারোই পছন্দ হলো না জায়গাটা। নীরবে হাত তুলে দেখালো কিশোর। মূল বাড়িটা যেখানে ছিল তার দুধারে বিশাল দুটো গাছের পোড়া কাণ্ড। ওই গাছগুলোর জন্য নিশ্চয় নাম রেখেছে টু ট্রিজ, বলল সে। এতটা নির্জন হবে ভাবিনি। নির্জন কি বলছো? বলে উঠল মোসা, রীতিমতো ভুতুড়ে। গা ছমছম করে। সূর্য ডোবার অপেক্ষায় যেন ছিল কনকনে ঠান্ডা। ফিসফিসিয়ে কানাকানি করে গেল এক ঢোলক বাতাস। হাড় কাঁপিয়ে দিয়ে গেল অভিযাত্রীদের। এসো, জরুরি কণ্ঠে বলল কিশোর। রাত কাটানোর জায়গা খোঁজা দরকার। বিষণ্ণ বাড়িটায় নীরবে ঢুকলো ওরা। দোতলায় কিছুই অবশিষ্ট নেই। নিচতলার অবস্থাও শোচনীয়। তবে এক কোণে শোয়ার ব্যবস্থা করা যেতে পারে। কালো ছাইতে মাখামাখি আধ পোড়া একটা কার্পেট এখনো বিছানো রয়েছে মেঝেতে। বিরাট একটা টেবিলও আছে। বৃষ্টি এলে ওটাতে উঠে বসতে পারবো। টেবিলটা দেখিয়ে বলল কিশোর। তবে দরকার হবে বলে মনে হয় না। একেবারেই বাজে জায়গা। রবিনও মুখ বাঁকালো। গন্ধ, থাকা যাবে না এখানে। অন্য জায়গায় খোঁজা দরকার, কিশোর বলল। অন্ধকারও হয়ে এসেছে। আগে লাকড়ি নিয়ে আসি, আগুনের ব্যবস্থা করি, তারপর। জিনাকে রেখে লাকড়ি আনতে বেরোল অন্য তিনজন। শুকনো ডালের অভাব নেই এখানে। 3 হাঁড়ি লাকড়ি নিয়ে ফিরে এলো ওরা। জিনা বসে থাকেনি। থাকার জন্যে আর একটা জায়গায় খুঁজে বের করে ফেলেছে, প্রথমটার চেয়ে ভালো। ছেলেদেরকে দেখাতে নিয়ে চলল সে। রান্নাঘরের এক ধারে মেঝেতে একটা দরজা। পাল্লা তুলে রেখেছে জিনা। নিচে ধাপে ধাপে পাথরের সিঁড়ি নেমে গেছে। ভাড়ারে গিয়েছে, সিঁড়ি দেখিয়ে বলল জিনা। ঢুকেছিলে? জিজ্ঞেস করলো কিশোর। না, অনুমান। নিচে নিশ্চয়ই আগুন ঢুকতে পারেনি, ছাই থাকবে না। উপরের ঘরের চেয়ে ওখানে ভালো হবে, থাকতে পারবো। টর্চ জেলে নামতে শুরু করলো কিশোর। পেছনে অন্যেরা। রাফিয়ান চলেছে তার পাশে পাশে। কয়েক সিঁড়ি বাকি থাকতেই এক লাফে গিয়ে মেঝেতে নামলো কুকুরটা। ওপরেরটার চেয়ে অনেক ভালো ঘর। বিদ্যুতের তার, বোর্ড, সকেট, সুইচ সবই লাগানো আছে। জেনারেটর ছিল, বোঝাই যায়। ছোট ঘর, মেঝেতে পোকাই খাওয়া কার্পেট। গুঁড়ে ধরা আসবাবপত্রে ধুলোর পুরো আস্তরণ। ভাড়ার কাম বসার ঘর ছিল এটা। সারা ঘরে মাকড়সার জাল। গালে লাগতেই থাবা দিয়ে সরালো জিনা। তাকে কিছু মোমবাতি পাওয়া গেল। ভালোই হলো, অন্ধকারে থাকতে হবে না। লাকড়ি এনে ঘরের কোণে জড়ো করে রাখা হলো। আসবাবগুলো কোনো কাজের নয়। ঘুনে খেয়ে একেবারে নষ্ট করে ফেলেছে। একটা চেয়ারে গিয়ে বসেছিল মোসা। মড়মড় করে ভেঙে পড়লো ওটা। হাত পা ছড়িয়ে মেঝেতে চিৎপটাং হলো গোয়েন্দা সহকারী। হেসে উঠল সবাই। তার টেবিলটা মোটামুটি ঠিকই আছে। ধুলো পরিষ্কার করে ওটার উপর রাখা হলো খাবারের প্যাকেট। বাইরে অন্ধকার, চাঁদ উঠেনি।
শরতের শুকনো পাতার মরমর তুলে ঘুরে ফিরে বইছে বাতাস, কিন্তু কালো রথটা আগের মতোই নিথর। ছলাৎ ছলাৎ করে তীরে আশ্রে পড়ছে না ঢেউ। ভাড়ারে আলমারিও আছে একটা, খুলে দেখলো কিশোর। আরো মোমবাতি, বাহ চমৎকার। প্লেট, কাপ, এই কুয়া টুয়া চোখে পড়েছে কারো? খাবার পানি লাগবে। না, কুয়া দেখেনি কেউ, তবে রবিন একটা জিনিস দেখেছে। উপরে রান্নাঘরের এক কোণে সিঙ্কের কাছে বোধহয় পাম্প, বলল সে। চলো দেখি ঠিক আছে কিনা। মোমবাতি জ্বেলে উপরে উঠে এলো সবাই। ঠিকই বলেছে রবিন, পাম্পই। ট্যাঙ্কে পানি তোলা হতো হয়তো। বড় সিঙ্কের ওপরে কলও আছে, ট্যাঙ্ক থেকেই পানি আসতো। হাতল ধরে ঠেলে জোরে জোরে পাম্প করলো রবিন। কলের মুখ দিয়ে তোড়ে তোড়ে বেরিয়ে এলো পানি, ভিজিয়ে দিল বহুদিনের শুকনো সিঙ্ক। রবিনকে সরিয়ে হাতল ধরলো মুসা, পাম্প করে চলল। অনেক বছর পর আবার পানি উঠছে ট্যাঙ্কে। ধুলো ময়লা আর মরচে মিশে কালচে লাল হয়ে কলের মুখ দিয়ে বেরোচ্ছে পানি। ধুয়ে পরিষ্কার হতে সময় লাগবে। এক নাগাড়ে পাম্প করে চলেছে মুসা, কপালে বিন্দু বিন্দু ঘাম। আস্তে আস্তে পরিষ্কার হচ্ছে পানি। এক কাপ ধুয়ে পানি দিল তাতে কিশোর। বরফের মতো ঠান্ডা পানি, লালচে রং রয়েছে সামান্য, তবে সেটা কেটে গেলে স্ফটিকের মতো হয়ে যাবে। চুমুক দিয়ে দেখলো, আহ দারুণ তো, একেবারে যেন ফ্রিজের পানি। থাকার চমৎকার জায়গা পাওয়া গেছে, খাবার পানি মিলেছে, আর খাবার তো সঙ্গে করে নিয়ে এসেছে। মোমবাতি আর লাকড়িও আছে প্রচুর। আর কি চাই? বিছানা পেতে আরাম করে জাকিয়ে বসলো ওরা। খিদে পেয়েছে কারো? জিজ্ঞেস করলো কিশোর। এই মুসা, খাবে? আমারই পেয়েছে, আর ওর পাবে না? হেসে বলল জিনা। কিছু রুটি, মাখন আর এক কিন গোশত খুলে নিয়ে বসলো ওরা। খেতে খেতেই আলাপ আলোচনা চলল, আগামী দিন কি কি করবে। আচ্ছা, কি খুঁজছি আমরা আসলে? জানতে চাইল রবিন। কিছু লুকানো টোকানো আছে ভাবছ? হ্যাঁ, জবাব দিল কিশোর। কি আছে তাও বোধহয় আন্দাজ করতে পারছি। কি? একই সঙ্গে প্রশ্ন করলো তিনজন। ধরি দলের নেতা জেরি, সে রয়েছে জেলে। তার যে বন্ধু পালিয়েছিল তার কাছে একটা মেসেজ দিয়েছে অন্য দুই বন্ধু বা সহকারীকে দেওয়ার জন্য। সেই দুজনের একজন হলো ডার্টি রবিন, অন্যজন টিক্সি। ধরা যাক বেশ বড় ধরনের একটা ডাকাতি করেছে জেরি। একে একে তিনজনের মুখের দিকে তাকালো কিশোর। আগ্রহে সামনে ঝুঁকে এসেছে ওরা। রাফিয়ানও যেন গভীর আগ্রহে শুনছে, এমনই ভাবসাব। জিনার গা ঘেঁষে রয়েছে। কি ডাকাতি করেছে জানি না, তবে সম্ভবত গহনা, টাকাও হতে পারে। সেগুলো লুকিয়ে রেখেছে কোথাও। পরিস্থিতি ঠান্ডা হয়ে এলে তারপর বের করবে। যে কারণেই হোক, ডাকাতির পরপরই ধরা পড়ে কয়েক বছরের জন্য জেলে গেছে সে। ডাকাতির মাল কোথায় রেখেছে কিছুতেই পুলিশকে বলেনি, কিন্তু পুলিশ ছাড়বে কেন? যেভাবেই হোক কয়েদির মুখ থেকে কথা আদায় করবেই, সেটা বুঝতে পেরেছে জেরি। সেক্ষেত্রে কি করবে সে? জেল পালানো বন্ধুর কাছে মেসেজ দিয়ে দেবে, বলল রবিন, অন্য দুই সহকারীকে জানানোর জন্যে চোরাই মাল কোথায় আছে। পুলিশ আসার আগেই ওগুলো বের করে নিয়ে চম্পট দেবে ওরা। ঠিক তাই, মাথা ঝাঁকালো কিশোর। তাহলে ডাকাতদের আগে আমরা খুঁজে বের করব মালগুলো। জলজল করছে জিনার চোখ। কাল ভোরে উঠেই খোঁজা শুরু করব। তাহলে মেসেজের কোড বুঝতে হবে আগে, বলল মোসা। টু ট্রিজ আর ব্ল্যাক ওয়াটার তো বুঝলাম, কিন্তু ওয়াটার মেয়ার? জলঘটকি, বাংলায় বিড়বিড় করলো কিশোর। কি বললে? হ্যাঁ, জলঘটকি মানে পানির ঘোড়া, বোট, এই জাতীয় কোনো নৌকা বা লঞ্চ। ঠিক বলেছ। তর্জনী দিয়ে জোরে বাতাস কোপালো জিনা। যে জন্যে রথ সেজন্য নৌকা। গোসল যদি না করলো, সাঁতার না কাটলো, আর নৌকা নিয়ে মাছ ধরতে না গেল, তাহলে এত বড় হ্রদের ধারে কেন বাড়ি করতে যাবে লোকে? নিশ্চয় একটা বোট আছে কোথাও, তাতে চোরাই মাল লুকিয়েছে বেটারা। কিন্তু অতি সহজে রহস্য ভেদে গেল না? সন্দেহ যাচ্ছে না রবিনের। একটা বোটে চোরাই মাল লুকাবে, যে কেউ দেখে ফেলতে পারে বোটটা। তাছাড়া মেসেজ লেখা কাগজটায় আঁকে বুকিগুলো কিসের ওটা? মুসা, হাত বাড়ালো কিশোর। নকশাটা দেখি। পকেট থেকে 4 টুকরো ছেঁড়া কাগজ বের করে দিল মোসা। হাসি মুখে ব্যাগ খুলে এক রোল টেপ বের করে দিল জিনা। নাও, কাজে লেগেই গেল।
মনে হয়েছিল লাগতে পারে, তাই নিয়েছিলাম। কাজের কাজ করেছো একটা। কিশোরও হাসলো। টেপ দিয়ে জুড়ে 4 টুকরো কাগজ আবার এক করে ফেলা হলো। এই যে দেখো। নকশায় আঙুল রাখলো কিশোর। এইখানে 4টে লাইন লিখেছে। এটা স্টিপল, আর এটা চিমনি। রবিন পড়লো তৃতীয় শব্দটা। আর এটা হলো গিয়ে টল স্টোন। চতুর্থটা পড়লো জিনা। দিল আমার মাথা গরম করে। হাত উল্টালো মূসা। এইসবের মানে কি বলো দেখি? কিছু তো একটা নিশ্চয়ই, বলল কিশোর। শব্দগুলো মাথায় নিয়ে চলো ঘুমিয়ে পড়ি। সকাল নাগাদ পরিষ্কার হয়ে যেতে পারে। নকশাটা সাবধানে ভাঁজ করে নিজের কাছে রেখে দিল কিশোর। আর একটা অংশ কিন্তু আছে ট্যাক্সির কাছে, মনে করিয়ে দিল মূসা। সেটা ছাড়া কি সমাধান হবে? হতেও পারে, বলল কিশোর। হয়তো তার কাছেও এটারই আরেক কপি পাঠানো হয়েছে। তাহলে তো সেও খুঁজতে আসবে এখানে, বলল জিনা। এলে আসবে, মূসা বলল। লুকিয়ে থাকবো? তারও দরকার নেই, মাথা নাড়ল কিশোর। আমাদের কাছে নকশা আছে জানছে কি করে? দেখে ফেললে বলবো ছুটিতে বেড়াতে এসেছি। তারপর চোখ রাখবো তার উপর। হাসলো রবিন। বেটি অস্বস্তি বোধ করবে না? করলে করুক, আমাদের কি। কথা শেষ না করেই চুপ হয়ে গেল মূসা, কিশোরের মুখের দিকে তাকিয়ে। গম্ভীর হয়ে গেছে গোয়েন্দা প্রধান। চিন্তিত ভঙ্গিতে বলল, টিক্সি একা আসবে বলে মনে হয় না। হয়তো ডার্টিকে নিয়েই আসবে। ডার্টির কাছে মেসেজ নেই তো কি হয়েছে, টিক্সির কাছে আছে। একই মেসেজ হলে ওই একটাতেই চলবে। ডার্টি যদি ওদের সহকারী হয়, কিছুতেই তাকে ফেলে আসবে না টিক্সি। হ্যাঁ তাই তো, মাথা তুলল রবিন। আর ডার্টি মেসেজ পায়নি শুনলে সন্দেহ জাগবে, হুঁশিয়ার হয়ে যাবে। তার মানে যতটা সহজ মনে হয়েছিল, হাই তুলতে তুলতে বলল রবিন, তত সহজ নয় ব্যাপারটা। বড্ড ঘুম পেয়েছে, যাই শুয়ে পড়ি। মূসাও হাই তুলল, আমিও যাই। যার যার বিছানায় শুয়ে পড়ল মূসা আর রবিন। ওদের কাছ থেকে দূরে ঘরের এক কোণে বিছানা পাতল জিনা, শুয়ে পড়ল। তার পায়ের কাছে রাফিয়ান। একটা রেখে বাকি মোমগুলো নিভিয়ে শুয়ে পড়ল কিশোরও। দেখতে দেখতে ঘুমিয়ে পড়ল 4 জনেই। লম্বা হয়ে শুয়ে আছে রাফিয়ান, চোখ বন্ধ কিন্তু কান খাড়া। সামান্যতম শব্দ হলেই নড়ে চড়ে উঠছে। একবার মৃদু একটা শব্দ হতেই ধর্মরিয়া উঠে বসল। নাক উঁচু করে বাতাস শুকল। পায়ে পায়ে এগিয়ে গেল সিঁড়ির কাছে। একটা ফাটলে নাক নিয়ে গিয়ে শুকল। পরক্ষণেই শান্ত হয়ে ফিরে এলো আগের জায়গায়, সাধারণ একটা ব্যাঙ। মাঝরাতের দিকে আবার মাথা তুলল সে। উপরে রান্নাঘরে খুটখাট শব্দ হচ্ছে। সিঁড়ি বেয়ে নিঃশব্দে উঠে এলো উপরে। চাঁদের আলোয় পান্নার মতো জ্বলে উঠল তার সবুজ চোখ। দ্রুত চলে যাচ্ছে একটা জানোয়ার, রোমশ মোটা লেজ। শেয়াল। কুকুরের গন্ধ পেয়েই পালাচ্ছে। সিঁড়ির মুখে অনেকক্ষণ বসে বসে পাহারা দিল রাফিয়ান। সিঁড়ি বেয়ে নেমে এলো আবার। গলে গলে শেষ হয়ে গেছে মোমটা। ঘর অন্ধকার, অঘরে ঘুমোচ্ছে সবাই। জিনার পায়ের কাছে এসে আবার শুয়ে পড়ল সে। সবার আগে ঘুম ভাঙল কিশোরের। শক্ত মেঝেতে শুয়ে পিঠ ব্যথা হয়ে গেছে। চোখ মেলে প্রথমে বুঝতে পারল না কোথায় আছে। আস্তে আস্তে মনে পড়ল সব। সবাইকে ডেকে তুলল সে। তাড়াহুড়ো করে হাত মুখ ধুয়ে নাস্তা সেরে নিল সবাই। অনেক কাজ পড়ে আছে। হ্রদের দিকে চলে গেছে একটা সরু পথ। দুধারে নিচু দেয়াল ছিল এক সময়, এখন ধসে পড়েছে। শ্যাওলায় ঢেকে গেছে ইট। পথ ঢেকে দিয়েছে লতার জঙ্গল। মাঝে মাঝে ছোট ঝোপঝাড়ও আছে। পথের অতি সামান্যই চোখে পড়ে। তেমনি নিথর হয়ে আছে কালো হ্রদটা, তবে তাতে প্রাণের সাড়া দেখা যাচ্ছে এখন। ওদের দেখে কক করে পানিতে ডুব দিল একটা জল মুরগি। বোট হাউসটা কোথায়? আনমনে বলল মূসা। আছে না নেই তাই বা কে জানে। হ্রদের ধারের পথ ধরে দ্রুত পা চালানোর চেষ্টা করছে ওরা, পারছে না। নানা রকম বাধা। লতা ঝোপঝাড় যেন একেবারে পানির ভেতর থেকে গজিয়ে ডাঙায় উঠে এসেছে। বোট হাউস চোখে পড়ছে না। এক জায়গায় হ্রদ থেকে একটা খাল বেরিয়ে ঢুকে গেছে জঙ্গলের মধ্যে। মানুষের কাটা খাল, বলল কিশোর। নিশ্চয়ই বোট হাউসে নিয়ে যাওয়া হয়েছে। খালের পাড় ধরে এগোলো ওরা। খানিক পরেই চেঁচিয়ে উঠল কিশোর, ওই যে! গাছপালা এমন ভাবে ঢেকে গেছে বোঝাই যায় না।
হাত তুলে দেখালো সে। দেখলো সবাই। শুরু হতে হতে এক জায়গায় গিয়ে শেষ হয়েছে খাল। ঠিক সেখানে খালের উপর নেমে গেছে সরু লম্বা একটা বাড়ি। লতা পাতা ঝোপঝাড়ে এমন ঢেকে ফেলেছে, ভালো মতো না দেখলে ঠাউরি করা যায় না ওখানে কোনো বাড়ি ঘর আছে। মনে হয় ওটাই। খুশি হয়ে উঠেছে মূসা। ওয়াটার মেয়রকে পেলে ভালো হয়। কাটাগাছি বেশি। ওগুলোর ভেতর দিয়ে পথ করে এগোতে গিয়ে কাটায় ক্ষতবিক্ষত হচ্ছে শরীর, কিন্তু উত্তেজনায় খেয়ালই করছে না ওরা। বাড়ির সামনেটা পানির দিকে, ওটাই সদর। একটা চওড়া সিঁড়ি উঠে গেছে পানির ধার থেকে। ওখান দিয়ে ওঠার চেষ্টা করলো কিশোর, কিন্তু পা রাখতেই ভেঙে পড়লো পচা তক্তা। হতাশ ভঙ্গিতে মাথা নাড়ল সে। না, এদিক দিয়ে হবে না, অন্য পথ খুঁজতে হবে। অনেক খোঁজাখুঁজি করেও আর কোনো পথ পাওয়া গেল না। পুরো বাড়িটাই কাঠ দিয়ে তৈরি, শালা জমে রয়েছে সবখানে। এক জায়গায় দেয়ালের তক্তা পচে কালো হয়ে গেছে। লাথি মারল মূসা। জুতো শুদ্ধ পা ঢুকে গেল পচা কাঠে। চারজনে মিলে সহজেই দেয়ালের তক্তা ভেঙে বড় একটা ফোকর করে ফেলল। আগে ঢুকলো কিশোর। অন্ধকার, বাতাসে কাঠ আর পচা ডালপাতার ভেজা গন্ধ। চড়া সিঁড়ি তার মাথায় এসে দাঁড়ালো সে। নিচে কালো অন্ধকার পানি, একটা ঢেউ নেই। ফিরে ডাকলো, এসো দেখে যাও। সিঁড়ির মাথায় এসে নিচে তাকালো সবাই। আবছা অন্ধকার। নৌকা রাখার ছাউনি এটা, বোট হাউস। পানির দিকে মুখ, কিন্তু এখন পুরোপুরি খোলা নেই। আগাছা আর লতা পাতা অনেকখানি ঢেকে দিয়েছে। ছাদ থেকে ঝুলছে লতা। নিচের পানির ভেতর থেকে গজিয়ে উঠেছে জলজ আগাছা। এরই ফাঁক দিয়ে যতখানি আলো আসতে পারছে আসছে, তবে অন্ধকার তাতে তেমন কাটছে না বিশেষ। চোখে সয়ে এলো আবছা অন্ধকার। দেখতে পাচ্ছে এখন ওই যে নৌকা। নিচের দিকে দেখিয়ে চেঁচিয়ে উঠল মূসা। খুঁটিতে বাঁধা। ওই তো, আমাদের ঠিক নিচেই একটা। মোট 3টে নৌকা। দুটো অর্ধেক ডুবে রয়েছে পানিতে, দুটোরই গলুই পানির নিচে। তলা ফুটো হয়ে গেছে বোধহয়। ঝুঁকে নিচে চেয়ে আছে কিশোর। কোমরের বেল্ট থেকে টর্চ খুলে নিয়ে জ্বাললো। ঘুরিয়ে ফিরিয়ে আলো ফেললো বোট হাউসের ভেতরে। দেয়ালে ঝোলানো রয়েছে অনেকগুলো দাঁড়। কতগুলো লালচে থকথকে নরম জিনিস রয়েছে কয়েকটা তাকে। পাটাতনে ফেলে বসার গদি, যেগুলো পচে নষ্ট হয়ে গেছে। এক কোণে একটা নোংরও পড়ে আছে। দড়ির বান্ডিল সাজানো রয়েছে একটা তাকে। বিষণ্ণ পরিবেশ। কথা বললেই বিচ্ছিরি প্রতিধ্বনি উঠছে। পরিত্যক্ত বোট হাউস ভূতের বাসা মনে পড়ে গেল মূসার। ভয় ভয় তাকালো চারিদিকে। সেও টর্চ খুলে দিল। আলো জেলে ভূত তাড়ানোর ইচ্ছে। নিচু গলায় বলল, ওয়াটার মেয়ার কোনটা? ওই যে। একটা নৌকার গলুয়ের কাছে আলো ফেলে বলল কিশোর, ওয়াটার কি যেন? কয়েক ধাপ নামলো সে। ও, ওয়াটার লিলি। আর একটা নৌকার গলুয়ের কাছে আলো ফেললো মূসা। অক্টোপাস, বলে উঠল রবিন। বাহ, চমৎকার, বলল মূসা। একটার নাম ওয়াটার লিলি আর একটা একেবারে অক্টোপাস। মালিকের মাথায় দোষ ছিল মনে হয়। আর ওই যে, ওটার কি নাম? তৃতীয় নৌকাটা দেখালো জিনা। ওটাই ওয়াটার মেয়ার মনে হয়, চলো। দুটো টর্চের আলো একসঙ্গে পড়লো নৌকাটার গলুয়ের কাছে। শুধু এম অক্ষরটা পড়া যাচ্ছে। সাবধানে আরো নিচে নামলো কিশোর। তক্তা ভেঙে মাটিতে পড়ার ভয় আছে। রুমাল ভিজিয়ে ঘষে ঘষে পরিষ্কার করলো নামের জায়গাটা। বিড়বিড় করলো কিশোর। অক্টোপাস, লিটল মারমেইড, ওয়াটার লিলি। অক্টোপাস, জলকুমারী, জলপদ্ম। আমি শিওর জল ঘটকিও এই পরিবারেরই মেয়ে। অক্টোপাসটা ছেলে, তাই না? বলল মূসা। কি জানি, হাতলটালো কিশোর। ওটা ওটার মালিক জানে। কিন্তু ওয়াটার মেয়ারটা কোথায়? জিনার প্রশ্ন। পানিতে ওদিকে কোথাও ডুবে আছে হয়তোবা। বোট হাউসের মুখের দিকে দেখালো মূসা। মনে হয় না, মাথা নাড়ল কিশোর। দেখছো না, পানি কম। ডুবে থাকলেও দেখা যেত। তলার বালি পর্যন্ত দেখা যাচ্ছে স্পষ্ট। তবু আরো নিশ্চিত হওয়ার জন্য আলো ফেলে দেখলো পানি যতখানি চোখে পড়ে ততখানি। আর কোনো নৌকা নেই এখানে। গেল কোথায় জল ঘটকি? নিচের ঠোঁটে চিমটি কাটতে শুরু করলো কিশোর। কখন? কিভাবে? কেন? বোট হাউসের ভেতরটা আর একবার ভালো মতো দেখলো ওরা।
সিঁড়ির কাছে বোট হাউসের এক পাশের দেয়ালে ঠেস দিয়ে খাড়া করে রাখা হয়েছে কাঠের বড় একটা জিনিস। কি ওটা? জিনা বলল। ওহো, ভেলা। কাছে গিয়ে ভেলাটা ভালো করে দেখলো সবাই। বেশ ভালো অবস্থায় আছে। ভেলার গায়ে হাত বুলালো কিশোর। ইচ্ছে করলে আমরা 5 জনেই চড়তে পারবো এটাতে। দারুণ মজা হবে। আনন্দে হাততালি দিয়ে লাফিয়ে উঠল জিনা। ভেলায় চড়তে আমার খুব ভালো লাগে, নৌকার চেয়েও মজার। নৌকাও একটা আছে অবশ্য। কিছু ভাবছে কিশোর। ইচ্ছে করলে ওটাতেও চড়া যায়। আচ্ছা, ওই 3টে নৌকাই খুঁজে দেখলে হয় না? প্রস্তাব দিল মোসা। লুটের মাল আছে কিনা? দরকার নেই, বলল কিশোর। তাহলে জল ভর্তির নাম থাকতো না মেসেজে। তোমার সন্দেহ থাকলে গিয়ে খুঁজে দেখতে পারো। কিশোর পাশা যখন বলছে নেই, থাকবে না। এক কাজ করো, আবার বলল কিশোর। সন্দেহ যখন হয়েছে গিয়ে খুঁজে দেখো। এসব ব্যাপারে হেলাফেলা করা উচিত নয়, শিওর হয়েই যায়। কিন্তু ওয়াটার মেয়ার গেল কোথায়? বলল সে। পরিবারের সবাই ওখানে হাজির। আরেকটা গিয়ে লোকালো কোথায়? হ্রদের তীরে কোথাও লোকানো হয়েছে? হ্যাঁ, তা হতে পারে। ভেলাটা ঠেলছে কিশোর। থেমে গেল। ডাঙায় না হোক, পাড়ের নিচে কোথাও কোনো গলি ঘুপচিতে লুকিয়ে রেখেছে হয়তো। চলো না তাহলে এখন গিয়ে খুঁজে দেখি। ভেলায় চড়ার লোভ আপাতত চাপা দিল জিনা। দেয়ালের ভাঙা ফোকর দিয়ে আবার বাইরে বেরোলো ওরা। বুক ভরে টেনে নিল তাজা বাতাস। বোট হাউসের দুর্গন্ধ থেকে দূরে আসতে পেরে হাঁপ ছেড়েছে। সবচেয়ে বেশি খুশি হয়েছে রাফিয়ান। অন্ধকার এই ঘরটা মোটো ভালো লাগছিল না তার। এই তো, কি চমৎকার উষ্ণ রোদ, কি আরামের বাতাস। লেজের রোম কি সুন্দর ফুলিয়ে দেয় ফু দিয়ে। কোন দিক থেকে শুরু করব? বলল রবিন। ডান না বাম? নীরবে পানির ধারে এগিয়ে গেল কিশোর। পেছনে অন্যেরা। ডানে তাকালো, বায়ও, কিন্তু কোনো দিকেই কোনো পার্থক্য নেই। দুদিকেই সমান ঘন ঝোপঝাড়। পানির কাছাকাছি থাকাই মুশকিল, বলল কিশোর। চলো দেখা যাক তবুও। বাদিক থেকেই শুরু করি। শুরুতে জঙ্গল তেমন ঘন নয়। পানির কাছাকাছি থাকা গেল। পানির উপর ঝুঁকে রয়েছে লতানো ঝোপ। যে কোনোটার তলায় লুকিয়ে রাখা যায় নৌকা। উকি দিয়ে পাড়ের নিচে নেমে যতভাবে সম্ভব নৌকা আছে কিনা দেখার চেষ্টা করলো ওরা। সিকি মাইল পর থেকেই ঘন হতে শুরু করলো জঙ্গল। এত ঘন যে পথ করে এগোনোই কঠিন। থাকতো পানির ধারে গিয়ে উকি দেয়া। পানির ধারে মাটি রসালো বলেই বোধ হয় জঙ্গল ওখানে আরো বেশি ঘন। না, এভাবে হবে না। এক সময় হাল ছেড়ে দিয়ে বলল কিশোর। যা কাটা, শেষে চামড়া নিয়ে ফিরতে পারবো না। হ্যাঁ, কাটা বেশি। 2 হাতের তালু দেখাচ্ছে মোসা। কেটে ছড়ে গেছে। কোনো আঁচড় এত গভীর, রক্ত বেরোচ্ছে। ঠিকই বলেছ, এভাবে হবে না। অন্য দুজনেরও একই অভিমত। আনন্দ পাচ্ছে শুধু রাফিয়ান। বারবার উৎসুক চোখে তাকাচ্ছে বনের দিকে। বুঝতে পারছে না যেন এত সুন্দর কাটা আর ঝোপকে কেন পছন্দ করছে না বোকা ছেলে মেয়েগুলো। ছেলেরা যখন ফিরলো রীতিমতো আহত বোধ করলো রাফিয়ান। হতাশ ভঙ্গিতে হেঁটে চললো ওদের পেছনে। ডানে চেষ্টা করে দেখবো নাকি? জিজ্ঞেস করলো রবিন। না, লাভ হবে না, মাথা নাড়ল কিশোর। ওদিকে আরো বেশি জঙ্গল, খামোকা সময় নষ্ট। তার চেয়ে এক কাজ করি, এসো ভেলায় চড়ে ঘুরি। ঠিক বলেছ, দারুণ হবে। সঙ্গে সঙ্গে বলল জিনা। কষ্টও হবে না। তাছাড়া পানির দিক থেকে দেখার সুবিধা অনেক। কোনো ঘুপচেই চোখ এড়াবে না, সহজেই খুঁজতে পারবো। ইস, আগে মনে পড়লো না কেন? আফসোস করলো মোসা। তাহলে তো এভাবে হাত পাগুলো ছুলতে হতো না। জানালার ভেতর দিয়ে আবার বোট হাউসের দিকে রওনা হলো ওরা। হঠাৎ থেমে গেল রাফিয়ান। চাপা গর্জন করে উঠল। কি হয়েছে রাফি? থেমে গিয়ে নিচু গলায় জিজ্ঞেস করলো জিনা। আবার গোগো করে উঠল রাফিয়ান। সাবধানে পিছিয়ে এলো 4 জনে। একটা ঝোপের ভেতর থেকে মাথা বের করে তাকালো বোট হাউসের দিকে। কই, কিছুই তো নেই। এমন করছে কেন তাহলে কুকুরটা? সবার আগে দেখলো মোসা। কিশোরের পাজরে কোনোই দিয়ে গুঁতো দিল। এক তরুণী আর একটা লোক কথা বলছে। নিশ্চয়ই টিকসি, ফিসফিস করে বলল কিশোর। আর ওই বেটা ডার্টি রবিন, মুসা বলল। আমি শিওর। ওই দুজন যে আসবে জানাই আছে ছেলেদের, তাই চমকালো না। ডার্টিকে চিনতে কোনো অসুবিধা হয়নি মোসার। রাতে দেখেছে, সকালেও দেখেছে। চওড়া কাঁধ,
সোজা হয়ে দাঁড়ালে সামান্য কুঁজো মনে হয়, মাথায় ঝাঁকড়া চুল। তবে তার বাড়িতে তাকে যেমন লেগেছিল এখন ঠিক ততটা ভীষণ মনে হচ্ছে না। তবে মেয়ে মানুষটাকে কেউই পছন্দ করতে পারছে না, একটুও না। পরনে দোড়াকাটা প্যান্ট, গায়ে রঙিন শার্টের উপর আঁটোসাঁটো জ্যাকেট, চোখে বেমানান রকমের বড় সানগ্লাস, দাঁতের ফাঁকে চুল। ওর কণ্ঠ শোনা যাচ্ছে, তীক্ষ্ণ স্বর। ওই বেটি তাহলে টিকসি, ভাবলো কিশোর। জেরি ডাকাতকে দেখিনি, তবে ভালোই সঙ্গিনী জুটিয়েছে ডাকাতটা। সঙ্গীদের দিকে ফিরল গোয়েন্দা প্রধান। রাফিয়ানের গলার বেল্ট টেনে ধরে রেখেছে জিনা, বেরোতে দিচ্ছে না। শোনো, কিশোর বলল, ওদেরকে নাচানোর ভান করবে। কথা বলতে বলতে বেরোবো আমরা, যেন জঙ্গল দেখতে ঢুকেছিলাম। যদি কিছু জিজ্ঞেস করে বলবে বেড়াতে এসেছি, উল্টা পাল্টা যা খুশি বলবে। বোঝাবো আমরা মাথা মোটা একদল ছেলে মেয়ে স্রেফ ছুটি কাটাতে এসেছি। আর বেকায়দা কোনো প্রশ্ন যদি করে চুপ করে থাকবে, আমি জবাব দেব, ঠিক আছে? মাথা ঝাঁকালো তিনজনেই। ঝোপের ভেতর থেকে বেরোলো কিশোর হুড়মুড় করে, ডাকলো, মোসা এসো, ওই যে বাড়িতে দেখা যাচ্ছে। মাই গড, সকালের চেয়েও খারাপ দেখাচ্ছে এখন। জিনা আর রাফিয়ানও একসঙ্গে লাফিয়ে বেরোলো। তাদের পেছন পেছন হলো রবিন। থমকে দাঁড়িয়ে গেল দুই ডাকাত। দ্রুত কি যেন বলল একে অন্যকে। ভুরু কুচকে তাকালো লোকটা। বক বক করতে করতে ওদের দিকে এগুলো ছেলেরা। তীক্ষ্ণ কণ্ঠে জিজ্ঞেস করলো মেয়ে মানুষটা, এই কে তোমরা, এখানে কি করছো? বেড়াতে এসেছি, জবাব দিল কিশোর। ঘোরাফেরা করছি, স্কুল ছুটি। এখানে কেন এসেছো? এটা প্রাইভেট প্রপার্টি। তাই নাকি? বোকার অভিনয় শুরু করলো কিশোর। পোড়া ভাঙাচোরা বাড়ি, জঙ্গল, যার খুশি সে এখানে আসতে পারে। আসলে লেকটা দেখতে এসেছি আমরা, খুব নাম শুনেছি তো। পরস্পরের দিকে তাকালো দুই ডাকাত। ছেলেদেরকে দেখে অবাক হয়েছে, বোঝা যায়। কিন্তু এরদ দেখতে আসা উচিত হয়নি তোমাদের, বলল মেয়ে মানুষটা। খুব বাজে জায়গা, বিপদ হতে পারে। সাঁতার কাটা কিংবা নৌকা চড়া এটাতে নিষেধ। তা তো আমাদেরকে কেউ বলেনি। যেন খুব অবাক হয়েছে কিশোর। নিষিদ্ধ? তাও তো বলেনি। আপনারা হয়তো ভুল খবর পেয়েছেন। বাহ, কি সুন্দর একটা গ্রাহক, দেখো। হাত দিয়ে দেখালো রবিন। চোখ বড় বড় হয়ে গেছে তার হ্রদের দিকে চেয়ে। কি ভালো জায়গা, কত জানোয়ার আর পাখি আছে এখানে। বুনো ঘোড়াও নাকি আছে অনেক, মুসা যোগ করলো। গতকালই তো দেখলাম কয়েকটাকে, খুব সুন্দর ছিল এগুলো, না? দ্বিধায় পড়ে গেল দুই ডাকাত। কড়া গলায় ধমক দিল ডানকি, চুপ, যত সব, এখানে আসা নিষেধ, শুনছো? ঘাড়ে হাত পড়ার আগে এখান থেকে কাটো। নিষেধ? কণ্ঠস্বর হঠাৎ পাল্টে ফেললো কিশোর। কঠিন হয়ে উঠেছে চেহারা। তাহলে আপনারা এখানে কি করছেন? আর ভদ্রভাবে কথা বলেন। তবে রে আমার ভদ্রলোক, চেঁচিয়ে উঠল ডার্টি। গেছে মেজাজ খারাপ হয়ে, শার্টের হাতা গোটাতে গোটাতে আগে বাড়ল। জিনা রাফিয়ানের বেল্ট ছেড়ে দিল। সামনে এগোলো কুকুরটা। ভয়ানক হয়ে উঠেছে চেহারা, ঘাড়ের রোম খাড়া, চাপা ঘর ঘর শব্দ হচ্ছে গলার গভীরে। চমকে গেল ডার্টি, পিছিয়ে গেল আবার। ধরো ওই কুত্তাটাকে, ধরো, হারামি জানোয়ার। হারামি লোকের জন্যে হারামি জানোয়ারই দরকার, শান্ত কণ্ঠে বলল জিনা। তুমি যেমন কুকুর, ও তেমন মুগুর। তোমরা যতক্ষণ কাছে পিঠে থাকছো ওকে ছেড়ে রাখবো। চাপা গর্জন করে আরো দুই কদম এগুলো রাফিয়ান, চোখে আগুন। চেঁচিয়ে উঠল মেয়ে লোকটা, হয়েছে হয়েছে, রাখো। এই মেয়ে, তুমি তোমার কুত্তাটা ধরো। আর আমার এই যে বন্ধু, ওর মেজাজটা খুব খারাপ। আমার এই বন্ধুটিরও মেজাজ খারাপ। রাফিয়ানকে দেখালো জিনা। তোমাদের সইতে পারছে না, ঘাড়ে কামড় দিতে চায়। কতক্ষণ আছো তোমরা? সেটা তোমাকে বলবো কেন, গর্জে উঠল ডার্টি। তার গর্জনের জবাবে দ্বিগুণ জোরে গর্জে উঠল রাফিয়ান। আরেক পা পিছিয়ে গেল ডার্টি। এই চলো, খিদে পেয়েছে, সঙ্গীদের বলল কিশোর। ওদের নিয়ে মাথা ঘামানোর কিছু নেই। আমরা যেমন অন্যের জায়গায় এসেছি, ওরাও এসেছে। সহজ ভঙ্গিতে হাঁটতে শুরু করলো অভিযাত্রীরা। দুই পা এগিয়ে ফিরে চেয়ে দাঁত মুখ খিচিয়ে আর একবার শাসালো রাফিয়ান। তারপর চলল বন্ধুদের সঙ্গে। দুই ডাকাতের চোখে তীব্র ঘৃণা, কিন্তু বিশাল কুকুরটার ভয়ে কিছু করতে পারল না। দৃষ্টির আগুনে ছেলেদেরকে ভস্ম করে দেওয়ার চেষ্টা চালালো শুধু। ওদেরকে আরো রাগিয়ে দেওয়ার জন্যে শুনিয়ে শুনিয়ে বলল জিনা, রাফি, খেয়াল রাখবি, ব্যাটাকে ধরবি আগে। পোড়া বাড়িটায় পৌঁছালো ওরা। বলতে হলো না, রান্নাঘরের দরজায় পাহারায় রইল রাফিয়ান। দুই ডাকাতের দিকে ফিরে মুখ ভ্যাংচালো একবার,
বুঝিয়ে দিল, কাছে এলে ভালো হবে না। ভাড়ারে ঢুকলো অন্যেরা, যেটা যেমন রেখে গিয়েছিল তেমনি আছে, কেউ হাত দেয়নি। ঢোকেনি হয়তো এখনো, বলল কিশোর, দেখেনি। যতটা ভেবেছি তার চেয়েও বাজে লোক ওই দুটো, টিক্সি আর ডার্বি। হ্যাঁ, একমত হলো মোসা, জঘন্য। ওই মেয়ে মানুষটা বেশি খারাপ, চেহারাটাও জানি কেমন রুক্ষ। আমার কাছে জার্সিটাকেই বেশি খারাপ লেগেছে, রবিন বলল। আজ তো একটা গরিলা, চুল কাটে না কেন? কি জানি, একটা রুটির মোড়ক খুলতে শুরু করলো জিনা। হয়তো ভাবছে সিনেমায় চান্স চান্স পাবে, টারজানের বিকৃত সংস্করণ। রাফি না থাকলে কিন্তু বিপদে পড়তাম আজকে, বলল রবিন। ওই ঠেকিয়েছে ব্যাটারদের। কি করছে ব্যাটারা দেখে আসা দরকার। প্রায় অর্ধেকটা পাউরুটি আর এক ভাবলা মাখন তুলে নিয়ে সিঁড়ির দিকে পা বাড়ালো মোসা। 8 মিনিটের মধ্যেই ফিরে এলো সে, রুটি আর মাখন শেষ। বেটাকে দেখলাম বোট হাউসের দিকে যাচ্ছে, ওয়াটার মেয়ারকে খুঁজতে যাচ্ছে মনে হয়। খেতে খেতে বলল কিশোর, ব্যাপারটা নিয়ে আরো ভালো মতো ভাবতে হবে। ওরা যে কি করবে এখন, এটা জানা আমাদের জন্য খুব জরুরি। হয়তো মেসেজের পাঠোদ্ধার করে ফেলেছে ওরা। কোন শব্দ ব্যবহার শুরু করলো সে। ওদের উপর চোখ রাখতে হবে, দুর্বল মুহূর্তে হয়তো কিছু ফাঁস করে দিতে পারে আমাদের কাছে। মেসেজের সঙ্গে যে নকশাটা দিয়েছে জেরি, নিশ্চয়ই তার কোনো মানে আছে। আপন মনে বলে যাচ্ছে গোয়েন্দা প্রধান। হয়তো সেটা বুঝতে পেরেছে ডার্টি আর টিক্সি। রুটি চিবাতে চিবাতে ভাবনার অতলে তলিয়ে গেল সে। দীর্ঘ নীরবতার পর ভেসে উঠল আবার, আজ বিকেলেই কিছু একটা করতে হবে আমাদের। বেলাটা ভাসিয়ে বেরিয়ে পড়বো হ্রদে, বুঝলে? যে কোনো ছেলে মেয়েই তা করতে পারে, এতে সন্দেহ করবে না 2 টাকাত। নৌকাটা খুঁজবো আমরা, আর যদি ওরা হ্রদে বেরোই একই সঙ্গে ওদের উপরও চোখ রাখতে পারবো। চমৎকার বুদ্ধি, আঙুলে চুটকি বাজালো জিনা। দারুণ সুন্দর বিকেল, হ্রদে ভেলা ভাসিয়ে দাঁড় টানা। উফ, এক্ষুনি বেরিয়ে যেতে ইচ্ছে করছে। আমারও, মাথা কাত করলো মোসা। ভেলাটা আমাদের ভার সইতে পারলেই হয়। জিনা, আর একটু কেক দাও তো। বিস্কুট আছে? অনেক, জবাব দিল রবিন। চকলেটও আছে। খুব ভালো। এক কামড়ে এক স্লাইস কেকের অর্ধেকটা কেটে নিয়ে চিবাতে শুরু করলো মোসা। এখানেই থাকতে হবে মনে হচ্ছে, খাবারে না টান পড়লেই বাঁচি। যে হারে গেলা শুরু করেছ, জিনা ফোড়ন কাটলো। শেষ না হয়ে উপায় আছে? বিদেশ বিভুই, খাবারের সমস্যা আছে, একটু তো কম খেতে পারো। জিনা, হাত বাড়ালো কিশোর। জগটা দাও তো, পানি নিয়ে আসি। আর রাফির জন্য কি দেবে দাও। ধীরে সুস্থে পুরো 8 ঘন্টা লাগিয়ে লাঞ্চ শেষ করলো ওরা। এবার বোট হাউসে গিয়ে ভেলা নিয়ে বেরোনো যায়। বোট হাউসের দিকে রওনা হলো ওরা। হ্রদের দিকে চেয়ে হঠাৎ বলে উঠল কিশোর, দেখো দেখো, ওই যে নৌকা নিয়ে বেরিয়েছে বেটারা, নিশ্চয় জলকুমারী। ওটাই একমাত্র ডোবেনি, শিওর জল ঘটকিকে খুঁজছে ওরা। দাঁড়িয়ে গেল সবাই। মুসার মুখ গোমড়া হয়ে গেল। এত কষ্ট কি তাহলে শেষে মাঠে মারা যাবে? তাদের আগেই ওয়াটার মেয়ারকে পেয়ে যাবে ওই যে 2 ডাকাত। ওরা কি জানে নৌকাটা কোথায় লোকানো? দেয়ালের ফোকর দিয়ে বোট হাউসে ঢুকলো ওরা। সোজা এগোলো ভেলার দিকে। ঠিকই আন্দাজ করেছে কিশোর, লিটল মারমেডকেই নিয়ে গেছে। ভেলার কোনার 4 ধারে দড়ির হাতল লাগানো রয়েছে, ধরে নামানোর জন্যে। 4 জনে 4টে হাতল ধরে ভেলাটা তুলে নিয়ে চড়া সিঁড়ি বেয়ে নামতে শুরু করলো। সতর্ক রয়েছে, ভারের চোটে না আবার ভেঙে পড়ে পুরনো সিঁড়ি। ভাঙল না। পানির কিনারে চলে এলো ওরা। এবার ছাড়ো, বলল কিশোর, আস্তে আস্তে। যতটা পারলো আস্তেই ছাড়লো ওরা, কিন্তু ভারী ভেলা, ঝপাত করে পড়লো পানিতে। পানি ছিটকে উঠে ভিজিয়ে দিল ওদের শরীর। যাও, দাঁড়গুলো খুলে নিয়ে এসো। এক কোনার হাতল ধরে রেখেছে কিশোর, নইলে ভেলা ভেসে যাবে। জলদি যাও। দেয়ালে ছোট বড় বিভিন্ন আকারের দাঁড় ঝোলানো রয়েছে। ভেলা বাওয়ার জন্য বিশেষভাবে তৈরি 4 ছোট দাঁড় রয়েছে ওগুলোর মধ্যে। খুলে নিয়ে আসা হলো ওগুলো। চুপচাপ দাঁড়িয়ে দেখছে রাফিয়ান, কোনো কাজে সহায়তা করতে পারছে না, তার খারাপ লাগছে। বুঝিয়ে দিচ্ছে ভাবে সাবে। কোণের হাতল ধরেই রেখেছে কিশোর। দাঁড় হাতে আগে আগে উঠল মোসা। বালিতে দাঁড়ের ঠেকা দিয়ে ভেলা আটকালো। এরপর উঠল জিনা। দুজনেই দাঁড় বাওয়ায় ওস্তাদ। রবিন উঠল। সব শেষে উঠল কিশোর। না না, ভুল হলো, রাফিয়ানের আগে উঠল সে। রাফি, আয়। হাত নেড়ে ডাকলো জিনা। এরকম নৌকায় চড়িসনি হয়তো আগে, কিন্তু তোর অসুবিধা হবে না, আয়।
সিঁড়ি বেয়ে লাফিয়ে লাফিয়ে পানির কিনারে নেমে এলো রাফিয়ান। কালো পানি শুকলো একবার, পছন্দ হচ্ছে না, তবে আর ডাকের অপেক্ষা করলো না। মস্ত এক লাফ দিয়ে হঠাৎ করে এসে পড়লো ভেলায়। জোরে ঝাঁকি দিয়ে এক পাশে কাত হয়ে গেল ভেলা। দ্রুত আর এক পাশে একেবারে কিনারে চলে গেল রবিন। ভারসাম্য ঠিক করলো, হেসে বলল, এই চুপ করে বস, তোমার যা একখান বপু, নড়াচড়ারই আর জায়গা নেই, ডুবিয়ে মেরো না সবাইকে। রবিনের কথায় কিছু মনে করলো না রাফিয়ান, চুপ করে বসলো। বালিতে দাঁড়ের মাথা ঠেকিয়ে লগি ঠেলার মতো করে ভেলাটাকে বোট হাউস থেকে বের করে আনতে শুরু করলো মোসা। জিনাও হাত লাগালো। বোট হাউসের মুখের লতা পাতা অনেকখানি পরিষ্কার করে নিয়েছে দুই ডাকাত, নৌকা বের করার সময় হয়তো। কাজেই ছেলে মেয়েদের আর কিছু পরিষ্কার করতে হলো না, সহজেই সেখান থেকে বেরিয়ে এলো ওরা। শান্ত পানি, ভেলাটাও শান্তই রইল। ঢেউ থাকলে অসুবিধে হতো, বোঝা বেশি। একসঙ্গে দাঁড়বে চলল চারজনে। রাফিয়ান দাঁড়িয়ে দেখছে, ভেলার পাশ দিয়ে শাসা করে সরে যাচ্ছে পানি। খুব মজা পাচ্ছে সে, ভাবছে বোধহয় এটাও কোনো ধরনের নৌকা। সাবধানে সামনের এক পা বাড়িয়ে পানি ছিল সে, ঠান্ডা, সুরসুরি দিল যেন পায়ে। কুকুরে হাসি হেসে লম্বা হয়ে শুয়ে পড়ল সে, ভোতা নাকটা পানি ছুঁই ছুঁই করছে। মজার কুকুর তুই রাফি, বলল রবিন। শুয়েছিস ভালো, দেখিস লাফিয়ে উঠিস না হঠাৎ, ভেলা উল্টে যাবে তাহলে। খালের মুখের দিকে দ্রুত এগিয়ে চলেছে ভেলা। নৌকাটা দেখা যাচ্ছে না। ওই যে! ভেলা আরো খানিক দূর এগোনোর পর হাত তুলল কিশোর। হ্রদের মাঝেই আছে এখনো নৌকাটা, লিটল মারমেইড। পিছু নেব নাকি, দেখবো কোথায় যায়? অসুবিধে কি, বলল মোসা। জোরে জোরে জার বাইতে শুরু করলো সবাই। দুলে উঠল ভেলা। আরে ও কি করছো? কিশোরকে বলল মোসা। উল্টো পাল্টা ফেলছো তো, ভেলায় এগোবে না, ঘুরবে খালি। এইভাবে ফেলো, এই যে এইভাবে, দেখিয়ে দিল সে। যতই দেখিয়ে দেয়া হোক, বিশেষ সুবিধে করতে পারলো না কিশোর আর রবিন। বিরক্ত হয়ে শেষে মোসা বলল, না পারলে চুপ করে বসে থাকো, আমি আর জিনাই পারবো, খালি খালি অসুবিধা করবে আরো। সানন্দে হাত গুটিয়ে বসলো কিশোর। দাঁড় বাওয়ার চেয়ে মাথা খাটানো অনেক বেশি পছন্দ তার, তাই করলো। জিনা আর মোসাও খুব খুশি, মনের মতো কাজ পেয়ে গেছে। ঘেমে উঠছে শরীর। উষ্ণ কোমল রোদ, বাতাস নেই, শরতের নির্মল বিকেল। দাঁড় বাওয়া বন্ধ করে দিয়েছে। নৌকাটার দিকে ইশারা করে বলল জিনা। খুঁজছে। কিশোর, কি মনে হয় আমাদের টার মতোই মেসেজ আছে ওদের কাছে? ইস, যদি যে দেখতে পারতাম। কিশোরের নির্দেশে দাঁড় বাওয়া বন্ধ করলো মোসা আর জিনা। এতই ঝুঁকেছে কপালে কপাল লেগে গেছে প্রায়। আস্তে দুটান দাও তো, বলল কিশোর। আর একটু কাছে এগোই, দেখি কি করছে বেটারা। নৌকার একেবারে পাশে চলে এলো ভেলা। ঘেউ ঘেউ করে উঠল রাফিয়ান। চমকে মুখ তুলে তাকালো দুই ডাকাত। ছেলেদেরকে দেখে কালো হয়ে গেল মুখ। হ্যালো! দাঁড় তুলে নাড়ল মোসা, হাসি হাসি মুখ। চলেই এলাম, বুঝলেন? খুব ভালো চলছে ভেলা। তোমাদের নৌকা কেমন? রাগে লাল হয়ে গেল ট্যাক্সির মুখ। চেঁচিয়ে বলল, কাকে বলে ভেলা বের করেছো? বিপদে পড়বে। তাই তো জিজ্ঞেস করতে এলাম। কিশোর বলল, তোমরা কাকে জিজ্ঞেস করে নৌকা বের করেছো? গিয়ে অনুমতি নিয়ে আসবো তার কাছ থেকে, বলো। হেসে উঠল জিনা। গা জ্বালিয়ে দিল দুই ডাকাতের। কোনো জবাব খুঁজে না পেয়ে রাগে ফুলতে শুরু করলো টিক্সি। ডালটির ভাব দেখে মনে হলো দাড়ি ছুঁড়ে মারবে কিশোরের মুখে। গর্জে উঠল, কাছে আসবি না বলে দিলাম, মেরে তক্তা করে দেবো। রাগ করছো কেন ভাই? মোলায়েম কণ্ঠে বলল মোসা। আমরা তো ঝগড়া মিটিয়ে ফেলতে এলাম, ভাব করে নেওয়া ভালো না? আবার হেসে উঠল জিনা। বিছুটি ডলে লাগালো যেন ডাকাতদের চামড়ায়। পারলে ছেলেদের এখন টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলে ওরা। কিন্তু সামলে নিল টিক্সি। নিচু গলায় দ্রুত কিছু পরামর্শ করলো ডাকটির সঙ্গে। রাগে বার দুই মাথা ঝাঁকালো গরিলাটা, কিন্তু শেষে মেনে নিল টিক্সির কথা। দাঁড় তুলে নিয়ে ঝপাং করে ফেললো পানিতে, দ্রুত বেয়ে চলল। চালাও, বলল কিশোর, পিছু নাও। সেও নিষ্ক্রিয় রইল না আর। অসুবিধা না করে যতটুকু সম্ভব সাহায্য করতে চায় দাঁড় বাওয়ায়। পশ্চিম তীরের দিকে নৌকা নিয়ে যাচ্ছে যাত্রী। ভেলাটাও পিছে লেগে রইল। মাঝপথেই সাই করে নৌকার মুখ ঘোরালো। নৌকা হালকা, ভেলা ভারী, চলনও নৌকার চেয়ে ভারী।
ফলে চারজনে বেয়েও একজনের সঙ্গে তাল মেলাতে হিমশিম খাচ্ছে। ঘন ঘন ওঠানামা করছে বুক। ডান তীরে নৌকা নিয়ে গেল ডারটি। ভেলাটা কাছাকাছি হওয়ার অপেক্ষায় রইল। ভালো এক্সারসাইজ, তাই না? ডেকে বলল টিক্সি, স্বাস্থ্যের জন্য ভালো। আবার হ্রদের মাঝখানে রওনা দিল নৌকা। খাইছে, হুশ করে মুখ দিয়ে নিঃশ্বাস ছেড়ে বলল মুসা। হাত অবশ হয়ে যাচ্ছে আমার। করছে কি বেটারা? খামোখা খাটিয়ে নিচ্ছে। দাঁড় তুলে ফেলেছে কিশোর। আমরা থাকলে জলঘটিকে আর খুঁজবে না, খেলাচ্ছে আমাদের। তাহলে আর খেলতে যাচ্ছি না আমি। বুড়ো আঙুল নাড়ল মুসা। দাঁড় তুলে রেখে চিত হয়ে শুয়ে পড়ল। হাঁপাচ্ছে। অন্যেরাও বিশ্রাম নিতে লাগলো। বন্ধুদের অবস্থা দেখে করুণা হলো যেন রাফিয়ানের। উঠে এসে এক এক করে চারজনেরই গাল চেটে দিল। তারপর ভুল করে বসে পড়ল জিনার পেটের উপর। হেই রাফি, আরে দম বন্ধ হয়ে গেল তো আমার। কুকুরটাকে জোরে ছেড়ে দিল জিনা। ভারীও বটে, বাপরে বাপ। খুব অন্যায় হয়ে গেছে, বুঝতে পারলো রাফিয়ান। আর একবার জিনার গাল চেটে দিতে গেল। এত বেশি শ্রান্ত, এসব ভালো লাগছে না জিনার। থাপ্পড় দিয়ে সরিয়ে দিল কুকুরটার মুখ। নৌকাটা কই? উঠে বসে দেখার শক্তিও চলে নেই রবিনের। গোঙাতে গোঙাতে উঠে কিশোর বলল, উফ। বিকৃত করে ফেললো মুখ। পিঠটা গেছে আমার, ব্যথা। গেল কই ওই হতচ্ছাড়া নৌকা? ও, ওই যে খালের দিকে যাচ্ছে। আপাতত জলঘটকি খোঁজা বাদ। আমাদেরও বাদ দেওয়া উচিত। হাতের পেশি টিপতে টিপতে বলল রবিন। যা ব্যথা হয়েছে, কালো বেরোতে পারবো কিনা কে জানে। এই রাফি, সর। আমার ঘাড়ে কি মধু? গা ছাড়তে হবে না আমার। চলো আমরাও ফিরে যাই, বলল কিশোর। অনেক দেরি হয়ে গেছে, এখন আর নৌকা খোঁজার সময় নেই। চলো, জিনা বলল। দাঁড়াও, আর একটু জিরিয়ে নি। আরে আবার বসলো দেখি গায়ের উপর। এই রাফি, সর। লাথি মেরে ফেলে দেবো কিন্তু পানিতে। কিন্তু লাথি আর মারতে হলো না। পানিতে পড়ার শব্দ হলো। লাফিয়া উঠে বসলো জিনা। ভেলায় নেই রাফিয়ান। পানিতে সাঁতার কাটছে, খোশ মেজাজেই আছে। কি আর করবে বেচারা বলো, হেসে বলল মুসা। সবাই খালি ওকে দূর দূর করছো। ভেলায় নেই জায়গা, ও বসবে কোথায় বলো? মনের দুঃখে তাই আত্মহত্যা করে জাল জড়াতে চাইছে। তুমি ওকে ধাক্কা মেরে ফেলে দিয়েছো। রেগে উঠল জিনা। হ্যাঁ, মাথা তুলল মুসা। খেয়ে দিয়ে তো আর আমার কাজ নেই। তাহলে পড়ে কি করে ও? আমি কি জানি। দেখো, আমার সঙ্গে তুমি ওভাবে কথা বলবে না। তো কিভাবে? আহা, কি শুরু করলে তোমরা? ধমক দিল কিশোর। চুপ করো। রাফিকে টেনে তোলা দরকার, ও নিজে নিজে উঠতে পারবে না। টেনে হিসড়ে রাফিয়ানকে ভেলায় তোলা হলো। মুসাই সাহায্য করলো বেশি। লজ্জিত হয়েছে জিনা। এখন আবার মুসার সঙ্গে ভাব জমানোর চেষ্টা করছে। উঠেই জোরে গা ঝাড় দিল রাফিয়ান। পানি ছিটিয়ে ভিজিয়ে দিল সবার চোখ মুখ। এহে, পরিস্থিতি সহজ করার জন্য হেসে উঠল রবিন। বেটা নিজেও ভিজেছে, আমাদেরও ভেজাচ্ছে। দেখতে দেখতে আবার সহজ হয়ে এলো ওরা। তখন এত বেশি ক্লান্ত হয়ে পড়েছিল, মেজাজ ঠিক রাখতে পারছিল না কেউই। খুব সুন্দর বিকেল। স্বপ্নীল হয়ে উঠেছে কিশোরের চোখ। ধীরে ধীরে দাঁড় টানছে জিনা আর মোসা। হ্রদের কালচে নীল পানিতে ঢেউয়ের রিং তৈরি হচ্ছে। বড় হতে হতে ছড়িয়ে গিয়ে ভাঙছে সোনালি ঝিলিক তুলে। ভেলার দুপাশেও সোনালি ফেনা। পাশে সাঁতার কাটছে দুটো জল মোরগ। বিচিত্র ভঙ্গিতে মাথা ঘোরাচ্ছে আর কিক কিক করছে। আসছে ভেলার সঙ্গে সঙ্গে। পানির কিনারে পাড়ের উপর গজিয়ে ওঠা বড় বড় গাছগুলোর মাথা ছাড়িয়ে চলে গেছে রবিনের নজর। সিঁদুর লাল আকাশ। মাইলখানেক দূরের পাহাড়ি ঢালে বিশেষ একটা জিনিস দৃষ্টি আকর্ষণ করেছে তার। উঁচু একটা পাথর। সেটার দিকে হাত তুলে বলল রবিন। কিশোর দেখো, ওই যে পাথরটা, ওটা সীমানার চিহ্ন না? অনেক বড় কিন্তু। কই? কিশোর বলল। ও, ওটা কি জানি, বুঝতে পারছি না। অনেক লম্বা, বলতে গেল মোসা। কথাটা ধরে ফেললো কিশোর। কি যেন মনে পড়ে গেছে। লম্বা, টল স্টোন, নকশা লেখা রয়েছে না? হ্যাঁ, তাই তো। মাথা ঝাঁকালো মোসা। চেয়ে আছে দূরের পাথরটার দিকে। চার জোড়া চোখই এখন ওটার দিকে। ভেলা চলছে। আস্তে আস্তে গাছপালার আড়ালে হারিয়ে গেল পাথরটা। টল স্টোন। আবার বিড়বিড় করলো কিশোর। ভুলে গিয়েছিলাম। তোমার কি মনে হয়? জিনা বলল। ওটার তলায় লুকোনো আছে লুটের মাল? না, মাথা নাড়ল কিশোর।
হয়তো ওটা একটা দিক নির্দেশ। এই জলদি বাও, তাড়াতাড়ি ফেরা দরকার, নাহলে রাত হয়ে যাবে।